উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে আর কি। ডাকসু নির্বাচনের পরে কিন্তু তাদের কথা সুর পরিবর্তন হয়েছে। এখন আমরা অন্য একটা দলকে দেখতেছি যে তারাও মনে হয় সরকার গঠন করে ফেলে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। গণঅভ্যুত্থানের পর ছাত্র নেতারা কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন এবং এই বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই। আমাদের নামে আমাদের বিষয়ে ইনভেস্টিগেট করা হোক যে আমরা কত সম্পত্তির মালিক হয়েছি, কত টাকার মালিক হয়েছি। আর এখন যে রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা গত এক বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি, লুটপাট নামে, প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় কিভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে, এটা তো কারো অজানা নয় বাংলাদেশের। এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু প্রথম কয়েক মাস দুর্নীতি বন্ধ ছিল। এই দুর্নীতির চক্র আবার কিভাবে সরকারে জেকে বসলো, এইটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন, দেখেন এটার সাথে কারা জড়িত। গণ অভ্যুত্থানের আর পরে যে পরিবর্তনের কথা ছিল, সংস্কার, রাষ্ট্র কাঠামো পরিবর্তন, দুর্নীতিকে বাতিল করা, একেবারেই বিতাড়িত করা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বা প্রশাসন থেকে, এই বিষয়গুলো তো করে না। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে আর কি। তারা যদি তারা ভুলে গেছে যে তাদের নিয়োগটা কিভাবে হয়েছিল। তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সরকার পরিচালনা করতে পারবে না। এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, এদেশের সাধারণ মানুষজন, এদেশের মানুষজন যারা রাজপথে নেমেছিল, যারা জীবন দিতে গিয়েছিল, জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে, যদি তাদের উপর ভরসা করতো তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। ছাত্ররা আমরা কেউ সরকারের উপদেষ্টা পদে যেতে চাই না। আমরা কিন্তু জাতীয় সরকারের আহ্বান জানিয়েছিলাম। তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্বটা করা লাগতো না। কারণ যদি রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকতো, এই সরকার 3 মাসও টিকতো না। এবং এই সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম 6 মাস। ইভেন এটা এখনও মাঝে মাঝে আছে, এখনও সেই তৎপরতা দেখা যায়, সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। যদি জাতীয় সরকার করতো, রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সমাজের সাথে মিলে, তাহলে কিন্তু ছাত্রদের কাঁধে এই দায়িত্ব আসতো না। তো আমাদের কাঁধে ঐতিহাসিক প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছিল। আমরা সরকারে গিয়েছি, একটা নির্দিষ্ট সময় আমি বেরও হয়ে এসেছি। এবং দুর্নীতির যে বিষয়টা আছে, এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু প্রথম কয়েক মাস দুর্নীতি বন্ধ ছিল। এই দুর্নীতির চক্র আবার কিভাবে সরকারে জেকে বসলো, এইটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন, দেখেন এটার সাথে কারা জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্য রাজনৈতিক দলের ছাত্রকর্মীরা এসে কিভাবে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, সেই তথ্য প্রচার করা হয়েছে বৈষম্য বিরোধীর নামে। সেই বিষয়টা তুলে ধরা উচিত। আমরা তো সেই মিডিয়া সাপোর্টটা আমরা পাচ্ছি না বলে মনে করছি। এবং আমাদের নামে আমাদের বিষয়ে ইনভেস্টিগেট করা হোক যে আমরা কত সম্পত্তির মালিক হয়েছি, কত টাকার মালিক হয়েছি। আর এখন যে রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা গত এক বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি, লুটপাট নামে, প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় কিভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে। যে সকল কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, এখন বিজনেস প্রতিষ্ঠানগুলো কাজ পাচ্ছে, তারা কাদেরকে ডোনেট করতেছে, কাদেরকে তারা চাঁদা দিচ্ছে, এটা তো কারো অজানা নয় বাংলাদেশের। এটা সাংবাদিকরাও জানে, গোয়েন্দা সংস্থাও জানে, সব কিছুই জানে। কিন্তু ছাত্র নেতৃত্বদের এমনভাবে পোট্রে করা হচ্ছে যেন তারাই সকল দুর্নীতি করেছে বা তারাই। এখন এককভাবে তো আমাদের পক্ষে এটা বন্ধ করা সম্ভব না, বরং আমরা বন্ধ করতে চেয়েছিলাম বলে আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলা বা এই ধরনের মিথ্যা ট্রায়াল আমাদের বিরুদ্ধে সবসময় আমাদের চালানো হয়েছে।